হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তো এই ভিডিওতে সবার প্রথম আলোচনা করব এমসিকিউ কোশ্চেনের সেট, যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা আলোচনা করব এখানে ড্যাশ পূরণ, তারপরে 1 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন, তারপর 2 নম্বর ও 3 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং শেষকালে টিকা, যেগুলো তোমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো এখানের যে কোশ্চেন অ্যান্সারগুলি আছে সেগুলি সবাই তোমাকে বলবো যে খাতায় টুকে নাও, কারণ এই কোশ্চেন অ্যান্সারগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আর বেশি কথা না বলে পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো দেখো এখানে সবার প্রথম কি আছে, একের দাগে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ কোশ্চেনের সেট। তো এখানে একের দাগের একের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে দেখো, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব। এখানে টোটাল 4টি অপশন দেওয়া আছে। এর অপশনে দেওয়া আছে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি, এবং বি এর অপশনে দেওয়া আছে 2.0 থেকে 3.0 গ্রাম পার ঘন সেমি, এবং সি এর অপশনে দেওয়া আছে 3.0 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি, এবং ডি এর অপশনে দেওয়া আছে 3.3 থেকে 4.5 গ্রাম পার ঘন সেমি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। এরপর নেক্সট আমরা একের দাগে 2-এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগে 2-এর কোশ্চেনটি কি আছে, কেন্দ্রমণ্ডল স্তরটি এ হচ্ছে 4500, বি হচ্ছে 2500 এবং সিতে দেওয়া আছে 3500 কিমি পুরু। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 3500 কিমি পুরু। 3-এর দাগের কোশ্চেন কি আছে, মহাদেশীয় ভূত্বক। এর অপশনে দেওয়া আছে গ্রানাইট, বি এর অপশনে দেওয়া আছে ব্যাসল্ট, সি এর অপশনে দেওয়া আছে বেলে পাথর এবং ডি এর অপশনে দেওয়া আছে স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত। তো এখানে সঠিক অ্যান্সার হবে গ্রানাইট। এরপর নেক্সট আমরা একের দাগে 4-এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগে 4-এর কোশ্চেনটি কি আছে, অ্যাস্থেনোস্ফিয়ার অবস্থান করে। এখানে প্রথম অপশন দেওয়া আছে এর অপশনে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে, বি এর অপশনে দেওয়া আছে গুরুমণ্ডলের নিম্নস্তরে, সি এর অপশন দেওয়া আছে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে এবং ডি এর অপশন দেওয়া আছে কেন্দ্রমণ্ডলের নিম্নস্তরে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে। এরপর নেক্সট আমরা একের দাগের 5-এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগের 5-এর কোশ্চেনটি কি আছে, এদের মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো, এ হচ্ছে ভূত্বক, বি হচ্ছে গুরুমণ্ডল, সি হচ্ছে কেন্দ্রমণ্ডল এবং ডি হচ্ছে শিলামণ্ডল। অথবা দিয়ে কোশ্চেনটি ঠিক এরকম আকারে পড়তে পারে যে ভূ অভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে এ হচ্ছে ভূত্বক, বি হচ্ছে গুরুমণ্ডল, সি হচ্ছে কেন্দ্রমণ্ডল এবং ডি হচ্ছে শিলামণ্ডল, এর ঘনত্ব সবচেয়ে বেশি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কেন্দ্রমণ্ডল। এরপর নেক্সট আমরা একের দাগে 6-এর কোশ্চেনটি দেখে নেব। 6-এর কোশ্চেনটি কি আছে, পৃথিবীর গভীরে মানুষ সশরীরে যতটা আজ অবধি পৌঁছতে পেরেছি তা পৃথিবীর মোট গভীরতার। এর অপশানে দিয়ে আছে 10%, বি এর অপশানে 1%, সি এর অপশানে 20% এবং ডি এর অপশানে দিয়েছে 1% ও 1%ও নয়। তো এখানে সঠিক অ্যান্সার হবে 1%ও নয়, মানে ডি এর অপশানটি সঠিক হবে। এরপর নেক্সট আমরা একের দাগে 7-এর কোশ্চেনটি দেখে নেব। 7-এর কোশ্চেনটি কি আছে, যে উষ্ণ প্রস্রবণের জল গরম হয়। এর অপশানে দিয়ে আছে ভূতাপ শক্তির জন্য, বি এর অপশানে দিয়ে আছে সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে এবং সি এর অপশানে দিয়ে আছে সরাসরি লাভার সংস্পর্শে। তো এখানে সঠিক অ্যান্সার হবে ভূতাপ শক্তির জন্য। তো এরপরে নেক্সট দেখো 2-এর দাগ। 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো হয় সেগুলো আমরা এই 2-এর দাগে আলোচনা করেছি এবং প্রতিটা কোশ্চেনের উত্তর সহ আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ড্যাশ বছর আগে। তো এখানে অ্যান্সার হবে 460 কোটি বছর আগে। 2-এর দাগে 2-এর কোশ্চেন কি আছে, ভূগর্ভে উত্তপ্ত গলিত গ্যাস বাষ্প মিশ্রিত তরল পদার্থকে ড্যাশ বলে। তো এখানে অ্যান্সারটি কী হবে আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে ম্যাগমা। এরপরে 2-এর দাগে 3-এর কোশ্চেন কি আছে, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে ড্যাশ। তো এখানে দেখো অ্যান্সারটি হবে মোহ বিযুক্তি রেখা। এরপর নেক্সট আমরা 2-এর দাগে 4-এর কোশ্চেনটি দেখে নেব। 4-এর কোশ্চেনটি কি আছে, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে শিলামণ্ডল। এরপর এখানে 5-এর দাগের কোশ্চেন কি আছে, শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তর এখানে ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে গুরুমণ্ডল। এরপর নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। তো এখানে 6-এর দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর ব্যাস হলো ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে 12,740 কিমি। এরপরে 4-এর দাগ। 4-এর দাগে কি আছে দেখো, 2 একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে সমস্ত 1 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা এই 4-এর দাগে আলোচনা করেছি। তো কোশ্চেন উত্তরগুলো পরপর আলোচনা করছি, তোমরা দেখো। তো 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডিপ এর গভীরতা কত। তো এখানে অ্যান্সার হবে 3 থেকে 4 কিমি। এরপরে এখানে 4-এর দাগের 2-এর কোশ্চেনটি কি আছে, যে কোন শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়। তো এখানে অ্যান্সার হবে গ্রানাইট। তো এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 3-এর দাগের কোশ্চেন কি আছে, পশ্চিমবঙ্গের কোথায়, এখানে এটা হচ্ছে স্পেলিং মিস্টেক আছে, এটা হবে উষ্ণ প্রস্রবণ আছে। তো এখানে অ্যান্সার হবে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে।
এরপর এখানে 4 দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? তো 6370 কিমি। এরপর নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 দাগের কোশ্চেন কি আছে, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী? তো এখানে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। এরপরে 6 দাগের কোশ্চেন কি আছে, আপেলের কোন অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়? তো এখানে অ্যান্সার হবে খোসা। এরপর নেক্সট আমরা 7 দাগের কোশ্চেনটি দেখে নেব। 7 দাগের কোশ্চেনটি কি আছে, আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? তো এখানে হবে আঁশ অংশ। এরপরে 8 দাগের কোশ্চেন কি আছে, আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়? তো এখানে অ্যান্সার হবে বীজ বা দানা অংশ। এরপর নেক্সট আমরা 9 দাগের কোশ্চেনটি দেখে নেব। 9 দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? তো এখানে অ্যান্সার হবে 5000 ডিগ্রি সেলসিয়াস। এরপর নেক্সট আমরা 10 দাগের কোশ্চেনটি দেখে নেব। 10 দাগের কোশ্চেনটি কি আছে, কেন্দ্রমণ্ডল স্তরটিকে কি বলা হয়? তো এখানে অ্যান্সার হবে নিফি। এরপরে 11 দাগের কোশ্চেন কি আছে, লেহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে? তো এখানে অ্যান্সার হবে বহিকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে পৃথক করেছে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। তো এখানে 12 দাগের কোশ্চেনটি কি আছে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? তো এখানে অ্যান্সার হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা আছে। এরপরে 13 দাগের কোশ্চেন কি আছে, কেন্দ্রস্থলের গড় ঘনত্ব কত? তো এখানে অ্যান্সার হবে 9.1 থেকে 30.1 গ্রাম পার ঘনসেমি। তো এরপর নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। এরপর 14 দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করেছে? তো এখানে অ্যান্সার হবে গুরুমণ্ডল। এরপর 15 দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে? তো এখানে অ্যান্সার হবে 6370 কিমি গভীর গর্ত খুঁড়তে হবে। এরপর নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 16 দাগের কোশ্চেন কি আছে, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি কার লেখা? তো এখানে অ্যান্সার হবে জুল ভার্নের লেখা। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। এরপর এখানে 17 দাগের কোশ্চেন কি আছে, শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? তো এখানে অ্যান্সার হবে কনরাড বিযুক্তি রেখা আছে। এরপরে 18 দাগের কোশ্চেন কি আছে, ক্লোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? তো এখানে হবে দেখো রেপিত্তি বিযুক্তি রেখা আছে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 19 দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর অভ্যন্তরে পদার্থ কি অবস্থায় আছে? তো এখানে অ্যান্সার হবে গলিত অবস্থায় আছে। এরপরে 20 দাগের কোশ্চেনটি কি আছে আমরা দেখে নেব। তো এখানে 20 দাগের কোশ্চেন কি আছে, নিফেসিমার প্রধান উপাদান কি? তো এখানে অ্যান্সার হবে নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম। এরপরে 5 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে সমস্ত বড় যে কোশ্চেনগুলো তোমাদের হয়, বিশেষ করে 2 নাম্বার, 3 নাম্বার এবং টিকা লেখো, সেই সমস্ত কোশ্চেনগুলি এই 5 দাগে আমরা আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো কোশ্চেন উত্তরগুলো পরপর দেখা যাক। তো 5 দাগের 1 কোশ্চেনটি কি আছে, গুরুমণ্ডলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তো এখানে সবার প্রথম সংজ্ঞাটি দেখে নেব। দেখো, ভূত্বকের নিচ থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বভাগ পর্যন্ত বিস্তৃত প্রায় একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বলে। এরপরে এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। তো এর বৈশিষ্ট্য 1 দাগে কি আছে, যে ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিমি গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত। এরপরে 2 দাগে কি আছে, দেখো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, যে এই স্তরের প্রধান উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন ইত্যাদি। তো আচ্ছা, এরপরে নেক্সট দেখো, এখানে 2 দাগের কোশ্চেন কি আছে, কেন্দ্রমণ্ডল কাকে বলে? কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে দেখো কেন্দ্রমণ্ডল, দেখো সংজ্ঞাটি কি আছে, যে গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বা কোর বলে। এরপরে এর বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। তো এখানে বৈশিষ্ট্যগুলি দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে, গুরুমণ্ডলের নিচে 2900 কিমি থেকে পৃথিবীর কেন্দ্র 6370 কিমি গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এবং দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি আছে, যে এই স্তর অত্যন্ত ভারী নিকেল, লোহা দিয়ে গঠিত বলে একে নিফে বলে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, শিলামণ্ডলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তো এই কোশ্চেনের অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সংজ্ঞাটি দেখো, গ্রিক শব্দ লিটোস অর্থ শিলা এবং স্পিয়ার অর্থ মণ্ডল। গুরুমণ্ডলের ঊর্ধ্বে অবস্থিত মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকের সমষ্টিকে শিলামণ্ডল বলে। এরপরে এর বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে, পৃথিবীর মোট ক্ষেত্রমানের 1% এবং মোট ভরের 0.04% হলো শিলামণ্ডল। এবং দ্বিতীয় নম্বর কি আছে, শিলামণ্ডল মহাসাগরের তলদেশে 5 কিমি এবং মহাদেশের নিচে প্রায় 50 থেকে 60 কিমি গভীর। এর গড় গভীরতা প্রায় 30 কিমি। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 4 দাগের কোশ্চেন কি আছে, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে পার্থক্য লেখো। এটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এক পাশে আছে কেন্দ্রমণ্ডল, এক পাশে আছে গুরুমণ্ডল।
তো 1 নম্বর পার্থক্য কি আছে, যে ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত স্তরকে বলা হয় গুরুমণ্ডল। এবং গুরুমণ্ডলের ক্ষেত্রে কি পৃথিবীর প্রায় অবস্থিত সর্বাধিক ভারী ও ঘনত্বযুক্ত পদার্থ সমন্বিত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। এরপরে 2য় নম্বর পার্থক্যটি কি আছে দেখো। তো এরপরে দেখো গুরুমণ্ডলের গভীরতা, দেখো গভীরতা 40 কিমি থেকে প্রায় 2900 কিমি, এবং কেন্দ্রমণ্ডলের গভীরতা দেখো 2900 কিমি থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় 6370 কিমি। এরপরে দেখো গুরুমণ্ডলের উপাদানগুলি দেখো কি কি আছে, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম। এবং কেন্দ্রমণ্ডলের উপাদানগুলি দেখো লোহা ও নিকেল। তো এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 5 দাগের কোশ্চেন কি আছে, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্যগুলি লেখো। তো অ্যান্সারটি আমরা দেখে নেব, শিয়াল ও সীমা। তো এখানে 1 নম্বর পার্থক্য কি দিয়ে আছে, মহাদেশীয় ভূত্বক এবং সীমার ক্ষেত্রে মহাসাগরীয় ভূত্বক। এবং 2য় নম্বর পার্থক্য, শিয়াল স্তর সীমার উপরে অবস্থিত এবং সীমা শিয়ালের নিচে অবস্থিত। এরপরে দেখো শিয়াল এর গড় গভীরতা 30 থেকে 60 কিমি এবং সীমার গড় গভীরতা 5 কিমি। তো এরপর নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। এরপরে 6 দাগে কি আছে দেখো, টিকা। এখানে টিকা লেখো ভূত্বক। তো এখানে অ্যান্সারটি কি হবে আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো কি আছে, যে এই ভূত্বক দেখো সবার ওপরে অবস্থিত হালকা ও কঠিন পদার্থে গঠিত যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বা ক্রাস্ট বলে। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ও শিলামণ্ডল। ভূগর্ভের এই বিভিন্ন স্তরগুলির প্রকৃতি, উষ্ণতা, চাপ, ঘনত্ব এবং ভূকম্প তরঙ্গের গতিবেগের পার্থক্যের মাধ্যমে বোঝা যায়। তো এই হলো তোমাদের ভূত্বকের উপরে যে টিকা। তুমি চাইলে আরও একটু বাড়িয়ে লিখতে পারো বা এটাই লিখতে পারো। তো এই কোশ্চেনগুলি হলো তোমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা ভালো করে নিবে, কারণ এই কোশ্চেনগুলি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের ভূগোল বইয়ের যে 2য় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে অস্থিত পৃথিবী, এই চ্যাপ্টারের উপর আমরা ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব এবং প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটিকে টোটাল আমি 3টি ভাগে ভাগ করেছি। সবার প্রথম এখানে ভাগে পাঁচ সংস্থান যে তথ্য, এই পার্টটিকে আমরা রেখেছি এবং এই পার্টের উপর আমরা সমস্ত রকমের আজকে সাজেশন কোশ্চেন আলোচনা করব। এবং নেক্সট যে 2টো ভিডিও থাকবে সেই 2টো ভিডিওতে বাকি 2টো পার্ট আমরা আলোচনা করব। তো আজকের এই প্রথম পার্টে যে 5 সংস্থান তথ্য, এই পার্টের উপর আমরা সবার প্রথমে এমসিকিউ কোশ্চেন আলোচনা করেছি, তারপর আমরা ড্যাশ পূরণ আলোচনা করেছি, তারপরে আমরা ঠিক ভুল আলোচনা করেছি, এবং তারপর আমরা 4-এর দাগে আলোচনা করেছি 1 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং 5-এর দাগে আলোচনা করেছি এখানে 2 নাম্বার 3 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করেছি, এবং সবগুলো উত্তর সহ আমরা এখানে আলোচনা করেছি। তো আর বেশি কথা না বলে কোশ্চেন উত্তরগুলো পরপর আলোচনা করা যাক। তো 1-এর দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। তো আমরা এখানে সবার প্রথম এমসিকিউ কোশ্চেনের সেটটা আলোচনা করেছি। তো আমরা যে প্রথম যে পার্টটি করেছি যে 5 সংস্থান তথ্য, এই পার্টের উপরই আমরা কিন্তু এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো সবার প্রথম দেখো এখানে 1-এর দাগের 1-এর কোশ্চেন কি আছে, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী। এর অপশনে দিয়ে আছে ওয়েগনার, বি এর অপশনে দিয়ে আছে পিচো, সি এর অপশনে দিয়ে আছে জিরোম্যান উইলসন। তো এখানে সঠিক অ্যান্সার হবে জিরোম্যান উইলসন। এরপরে 1-এর দাগের 2-এর কোশ্চেনটি আমরা দেখে নেব। 1-এর দাগের 2-এর কোশ্চেনটি কি আছে দেখো, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলে। এর অপশনে দিয়ে আছে অভিসারী, বি এর অপশনে দিয়ে আছে প্রতিসারী এবং সি এর অপশনে দিয়ে আছে নিরপেক্ষ পাত সীমানা। তো এখানে সঠিক অ্যান্সার হবে অভিসারী। এরপর নেক্সট আমরা 1-এর দাগের 3-এর কোশ্চেনটি দেখে নেব। 1-এর দাগের 3-এর কোশ্চেনটি কি আছে, মধ্য আটলান্টিক শৈলশিরা উৎপত্তি হয়। এ ধ্বংসাত্মক, বি গঠনাত্মক, সি নিরপেক্ষ পাত সীমানা বরাবর। তো এখানে সঠিক অ্যান্সার হবে গঠনাত্মক। এরপরে 4-এর দাগের কোশ্চেনটি কি আছে, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এ অভিসারী, বি অপসারী এবং সি নিরপেক্ষ পাত সীমানায়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সার হবে অভিসারী। এরপরে 5-এর দাগের কোশ্চেন কি আছে, মারিয়ান খাত। এখানে এর অপশনে দিয়ে আছে অভিসারী, বি এর অপশনে দিয়ে আছে অপসারী, সি এর অপশনে দিয়ে আছে নিরপেক্ষ পাত সীমানায় অবস্থিত। তো এখানে সঠিক অ্যান্সার হবে অভিসারী। তো এরপরে নেক্সট আমরা 2-এর দাগ দেখে নেব। 2-এর দাগে দেখো এখানে কি আছে, শূন্যস্থান পূরণ করো। তো এখানে যে প্রথম যে পার্টটি 5 সংস্থান তথ্য, এই পার্টের উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো এখানে দেখো 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, গ্রিপ শব্দ টেকটন এর অর্থ কি। এখানে অর্থ ড্যাশ, তো এখানে হবে গঠন করা। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের 2-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের 2-এর কোশ্চেনটি কি আছে, ইউরোপ ও ভারতীয় পাতের সংঘর্ষে ড্যাশ পর্বতমালা সৃষ্টি হয়েছে। তো এখানে অ্যান্সার হবে হিমালয়। এরপরে নেক্সট আমরা 2-এর দাগের 3-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর দাগের 3-এর কোশ্চেনটি কি আছে, পাত সরণের ফলে ড্যাশ মহাসাগরের আয়তন প্রসারিত হয়েছে। তো
তো এখানে অ্যান্সার হবে আটলান্টিক। এরপরে 4 দাগের কোশ্চেন কি আছে, উইলসন ড্যাশ সালে প্রথম প্লেট শব্দটি প্রয়োগ করে। তো এখানে অ্যান্সার হবে 1965 সালে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 3 দাগের কোশ্চেন দেখো কি, ঠিক ভুল নির্বাচন করো। এখানের এই পাঁচ সংস্থান পাঠটির উপরে যে সমস্ত ইম্পর্ট্যান্ট ঠিক ভুলগুলি আছে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তরসহ আলোচনা করেছি। তো 3 দাগের 1 কোশ্চেন কি আছে, যে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর পাতের অপসারণ ঘটেছে। তো এখানের এই স্টেটমেন্টটি হবে সঠিক। এরপরে নেক্সট আমরা 3 দাগের 2 কোশ্চেন দেখে নেব। 3 দাগের 2 কোশ্চেন কি আছে, টুজো উইলসন হলেন পাঁচ সংস্থা তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপরে দেখো নেক্সট দেখো 4 দাগ, একটি শব্দে উত্তর দাও। এখানে এই পাঁচ সংস্থান পাঠটির উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট 1 নম্বরের কোশ্চেন হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তরসহ আলোচনা করেছি। তো 4 দাগের কোশ্চেনগুলি কি কি আছে দেখা যাক। এখানে 4 দাগের 1 কোশ্চেন কি আছে, মহীসঞ্চারণ তত্ত্বের প্রবক্তা কি। তো এখানে হবে আলফ্রেড ওয়েগনার। এরপরে দেখো 2 দাগের কোশ্চেন কি আছে, কাকে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয়। তো এখানে অ্যান্সার হবে লা পিচু। তো এরপরে নেক্সট আমরা 4 দাগের 3 কোশ্চেনটি দেখে নেব। 3 কোশ্চেনটি কি আছে, কে প্রথম পাঁচ সঞ্চারণের ধারণা দেন। তো এখানে অ্যান্সার হবে জে.টি. উইলসন। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি আছে দেখো এখানে, যে পৃথিবীর গভীরতম খাত কোনটি। তো এখানে অ্যান্সার হবে মারিয়ান খাত। এরপরে দেখো 5 দাগ, 5 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে দেখো এই পাঁচ সংস্থান তত্ত্ব যে পার্টটি রয়েছে এর উপর যে 2 নাম্বার এবং 3 নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়, মানে বড় যে কোশ্চেনগুলো হয় তোমাদের, সেই বড় কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করেছি, মানে যেগুলো তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করা আছে এবং উত্তর সহ আলোচনা করা আছে। তো 5 দাগের 1 কোশ্চেনটি কি আছে আমরা দেখে নেব। 5 দাগের 1 কোশ্চেন কি আছে, অভিসারী পাত সীমানা কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, যে সীমানায় দুটি পাত পরস্পরের মুখে সঞ্চালনশীল থাকে তাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলে। এরপরে নেক্সট আমরা 5 দাগের 2 কোশ্চেনটি দেখে নেব। 2 কোশ্চেনটি কি আছে, অভিসারী পাত সীমানা কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, যে সীমানায় দুটি পাত পরস্পরের বিপরীত দিকে সঞ্চালনশীল থাকে তাকে অভিসারী বা গঠনকারী পাত সীমানা বলে। এরপর নেক্সট আমরা 3 দাগের কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের কোশ্চেনটি কি আছে দেখো, ট্রান্সফর্ম পাত সীমানা কি অথবা নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে, উদাহরণ দাও। তো এখানে অ্যান্সারটি কি হবে আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, কিছু ক্ষেত্রে দুটো পাত পরস্পর সংঘর্ষ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, একে নিরপেক্ষ পাত সীমানা বলে। তো এরপরে উদাহরণ যেটা হবে সেটা আমরা দেখি কি উদাহরণটা দেওয়া আছে। তো এখানে উদাহরণ দেখো, উদাহরণটা কি হবে, ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিজ চ্যুতি। তো এরপরে দেখো 4 দাগের কোশ্চেন কি আছে, ভূতাত্ত্বিক কাল কাকে বলি। তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবী সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কাল পরিসরকে ভূতাত্ত্বিক কাল বলি। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। তো এরপর 5 দাগের কোশ্চেন দেখো, পাঞ্জিয়া ও পান্থালাসা কি। তো দেখো অ্যান্সার দেখো, পাঞ্জিয়া কি, আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে সমস্ত স্থলভাগ বা মহাদেশগুলি একত্রিত অবস্থায় একটি বৃহদায়তন মহাদেশ রূপে অবস্থান করত, একে পাঞ্জিয়া বলি। এরপরে দেখো পান্থালাসা কি আমরা দেখে নেব। দেখো পাঞ্জিয়াকে ঘিরে পৃথিবীর সমস্ত মহাসাগর একত্রিত হয়ে বৃহদায়তন মহাসাগর রূপে অবস্থান করত, একে পান্থালাসা বলা হয়। এরপরে 6 দাগের কোশ্চেনটি কি আছে দেখো, অভিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। দেখো অ্যান্সারটাকে আমরা এখানে টোটাল 3টি পয়েন্টে আলোচনা করেছি, তোমরাও 3টি পয়েন্ট দেবে কারণ এগুলো বড় কোশ্চেন। তো এখানে প্রথম নম্বর পয়েন্টে দেখো কি আছে, দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ায় পাতদ্বয়ে সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় ও ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি করে। এরপরে নেক্সট দ্বিতীয় নম্বর পয়েন্টটি আছে ওটি দেখো। তো এখানে দেখো দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আছে কি, এই পাত সীমানা বরাবর সমুদ্রবক্ষের বিস্তার ঘটে বা আয়তন বৃদ্ধি পায়, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা। এবং তৃতীয় নম্বর দেখো যে পয়েন্টটি আছে, দুটি পাত পরস্পর বিপরীত দিকে সরে যায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়, যেমন আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। তো দেখো এই 3টি পয়েন্ট দিলে তোমাদের হবে, চাইলে তুমি আরও বেশি পয়েন্ট দিতে পারো, বাট এগুলো ঠিক আছে। তো দেখো এই হলো তোমাদের পাঁচ সংস্থান তত্ত্বের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের এই কোশ্চেনগুলি করলে আর কোনো কোশ্চেন করার দরকার নেই, এই কোশ্চেনগুলো নিয়ে দেখবে তোমাদের এক্সামে আসবে। আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের যে ভূগোল বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে অস্তিত্ব পৃথিবী, এই দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অগ্নুদ্গম, এই অগ্নুদ্গমের উপর আমরা ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। আগের দিন পার্ট 1 পাঁচ সংস্থান তত্ত্ব, এর উপর আমরা সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করে দিয়েছি,
যারা ভিডিওটা দেখোনি দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো। তো আজকে আমরা এখানের পার্ট 2 অগ্নুদ্গম এর উপর আমরা ইম্পর্টেন্ট সাজেশন আলোচনা করব। তো সবার প্রথম আমরা এমসিকিউ কোশ্চেনের সেট আলোচনা করব, তারপরে ঠিক ভুল, তারপরে ড্যাশ পূরণ, তারপরে 1 নম্বরের কোশ্চেন, তারপর 2 নম্বর ও 3 নম্বরের কোশ্চেন, মানে যেগুলোকে বড় কোশ্চেন বলে সেগুলো আমরা আলোচনা করব। তো সবার প্রথম দেখো একের দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ কোশ্চেনের সেট, মানে এই অগ্নুদ্গমের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। একের দাগের একের কোশ্চেনটি কি আছে, ইটালির ভিসুভিয়াস এ হচ্ছে সক্রিয়, বি হচ্ছে সুপ্ত, সি হচ্ছে মৃত আগ্নেয়গিরির উদাহরণ। তো এখানে সঠিক অ্যান্সার হবে সক্রিয়। এরপরে একের দাগে দুইয়ের কোশ্চেন কি আছে, পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি এ হচ্ছে প্রশান্ত, বি হচ্ছে আটলান্টিক এবং সি হচ্ছে, এখানে একটা সি হবে, সি হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। তো সঠিক হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে নেক্সট আমরা একের দাগে তিনের কোশ্চেনটি দেখে নেব। একের দাগে তিনের কোশ্চেনটি কি আছে, বিদার অগ্নুৎপাত ঘটে এ হচ্ছে অভিসারী, বি হচ্ছে অপসারী, সি হচ্ছে নিরপেক্ষ পাত সীমানায়। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপসারী। এরপরে নেক্সট আমরা একের দাগের চারের কোশ্চেনটি দেখে নেব। চারের দাগের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি হলো, এতে দিয়ে আছে মাউন্ট পিলি, বিতে দিয়ে আছে কাকাতোয়া এবং সিতে দিয়ে আছে মাউন্ট পিলি এটানা। তো এখানে সঠিক অ্যান্সার হবে মাউন্ট পিলি। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। পাঁচের দাগের কোশ্চেনটি কি আছে, মোনালোয়া হলো একটি, এ হচ্ছে মৃত, বি হচ্ছে জীবন্ত এবং সি হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। তো সঠিক অ্যান্সার হবে জীবন্ত। এরপরে দেখো এখানে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে তিনের দাগ, কি আছে, ঠিক ভুল নির্বাচন করো। তো এখানে এই পার্টের উপরে যে সমস্ত ঠিক ভুলগুলো হয় মানে ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো এখানে তিনের দাগের একের কোশ্চেনটি কি আছে দেখো, ভারতের বারেন একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপরে নেক্সট আমরা তিনের দাগে দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। এরপরে এখানে দেখো দুইয়ের কোশ্চেনটি কি আছে, যে ইটালির ভিসুভিয়াস একটি ভঙ্গিল পর্বত। তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল। এরপরে দেখো এখানে কি আছে, শূন্যস্থান পূরণ করো। এখানের এই পার্টের উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো এখানে একের কোশ্চেনটি কি আছে, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো, এখানে অ্যান্সার হবে দেখো মোনাকিয়া। এরপরে নেক্সট আমরা দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। দুইয়ের কোশ্চেনটি কি আছে, একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ, এখানে হবে ভিসুভিয়াস। এরপরে দেখো তিনের কোশ্চেনটি কি আছে, ইন্দোনেশিয়ার ড্যাশ একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। তো এখানে অ্যান্সারটি কী হবে আমরা দেখে নেব। এখানে অ্যান্সারটি হবে কাকাতোয়া। এরপর দেখো চারের দাগের কোশ্চেন কি আছে, হাওয়াই, ফিজি, সলোমান উল্লেখযোগ্য ড্যাশ দ্বীপ। তো এখানে হবে বারেন দ্বীপ। এরপরে পাঁচের দাগের কোশ্চেন কি আছে, জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি। তো এখানে অ্যান্সার হবে সুপ্ত। এরপরে নেক্সট আমরা চারের দাগ দেখে নেব। দেখো এখানে আছে চারের দাগে কি আছে, দু একটি শব্দে উত্তর দাও। তাহলে এই পার্টের উপর যে সমস্ত 1 নম্বরে শর্ট কোশ্চেন হয় সেগুলো আমরা এই দাগে আলোচনা করেছি। তো চারের দাগে দেখো একের কোশ্চেনটি দেখো কি আছে, সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি। তো এখানে দেখো অ্যান্সারটি কী হবে, অলিম্পাস মনস। এরপরে দেখো চারের দাগের আমরা দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। দুইয়ের কোশ্চেনটি কি আছে, মেক্সিকোর পারকুটিন কি জাতীয় আগ্নেয়গিরি। তো এখানে অ্যান্সার হবে মৃত আগ্নেয়গিরি। এরপরে তিনের দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি। তো এখানে অ্যান্সার হবে মোনালোয়া। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। চারের দাগের কোশ্চেনটি কি আছে, ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। তো এখানে হবে নারকোর নাম। এরপরে পাঁচের দাগে দেখো কি আছে, ইউরোপের একটি আগ্নেয়গিরির নাম করো। তো এখানে অ্যান্সার হবে ইটালির ভিসুভিয়াস। এরপরে নেক্সট আমরা পাঁচের দাগের কোশ্চেনগুলি দেখে নেব। দেখো পাঁচের দাগে কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে আমরা এই দাগে আলোচনা করেছি তোমাদের এখানের এই পার্টের উপরে যে সমস্ত বড় কোশ্চেনগুলি হয় সেগুলো আমরা আলোচনা করেছি। 3 নাম্বার 4 নাম্বারের যে কোশ্চেনগুলো হয় এবং 2 নাম্বারের সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো এখানে দেখো পাঁচের দাগের একের কোশ্চেনটি কি আছে, লাভা কি। তো এখানে দেখো অ্যান্সারটি কি হবে, যে লাভা অতি সান্দ্র বা খুব গাঢ় আঠালো হওয়ায় বেশি দূর প্রবাহিত হতে পারে না এবং জমাট বেঁধে ঝামা ইটের মতো পৃষ্ঠযুক্ত লাভাক্ষেত্র সৃষ্টি হয় তাকে হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় লাভা বলি। এরপরে নেক্সট আমরা পাঁচের দাগে দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। এরপরে দুইয়ের কোশ্চেনটি কি আছে, হো লাভা কি। দেখো যে লাভা অত্যন্ত পাতলা বহুদূর প্রবাহিত হয় এবং প্রবাহের সময় উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো হয়, হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় তাকে হো লাভা বলি। এরপরে নেক্সট আমরা পাঁচের দাগে তিনের কোশ্চেনটি দেখে নেব। পাঁচের দাগে তিনের কোশ্চেনটি কি আছে, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে।
তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। অ্যান্সারটি দেখো কি আছে, যে সমস্ত আগ্নেয়গিরি থেকে বর্তমানে অগ্নুদ্গম হচ্ছে না কিন্তু অতীতে অগ্নুদ্গম হয়েছে ও ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুদ্গম ঘটতে পারে তাকে বলে সুপ্ত আগ্নেয়গিরি। এরপর এখানে 4 দাগের কোশ্চেন কি আছে, অগ্নুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো কি আছে, যে অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের লাভা সঞ্চয়ের ফলে লাভা, মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি এমনকি ভূত্বকের শিলাস্তরের মধ্যে ম্যাগমা সঞ্চিত হয়ে ডাইক, সিল এবং ব্যাথলিট প্রভৃতি বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। তাই অগ্নুৎপাত এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া। তো এই হলো এই অগ্নুৎপাত যে পার্টটি আছে তোমাদের দ্বিতীয় যে পার্টটি, সেই পার্টের উপর সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি করলে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে এবং এই কোশ্চেনগুলি কমপ্লিট করলে তোমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি কোশ্চেনগুলি তোমাদের খুব ভালো লেগেছে, কোশ্চেন অ্যান্সারগুলি। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ভূগোল বইয়ের যে দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে অস্থিত পৃথিবী, এই চ্যাপ্টারের উপর যে তৃতীয় যে পার্টটি রয়েছে ভূমিকম্প, এই ভূমিকম্প পার্টের উপরে আমরা সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। তো সবার প্রথম আমরা আলোচনা করব এমসিকিউ কোশ্চেনের সেট, তারপরে আমরা আলোচনা করব এখানে ড্যাশ পূরণ, তারপরে এখানে আলোচনা করব আমরা 1 নম্বরের এখানে হচ্ছে শর্ট কোশ্চেন আলোচনা করব এবং তারপরের দিকে আলোচনা করব 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বরের বড় কোশ্চেন এবং সঙ্গে টিকাগুলো আলোচনা করব। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক। একের দাগে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ কোশ্চেনের সেট। তো পরপর আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। একের দাগের একের কোশ্চেন কি আছে, ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ এ হচ্ছে প্রাথমিক তরঙ্গ, বি হচ্ছে গৌণ তরঙ্গ, সি হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। তো সঠিক অ্যান্সার হবে এখানে পৃষ্ঠ তরঙ্গ। এরপরে নেক্সট আমরা একের দাগে 2 এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগে 2 এর কোশ্চেনটি কি আছে, ভূমিকম্প তরঙ্গগুলির মধ্যে এর অপশন আছে পি, বি এর অপশন আছে এস এবং সি এর অপশন আছে এল তরঙ্গ কেন্দ্রমণ্ডলের ভিতরে এখানে অন্তঃকেন্দ্রমণ্ডল প্রবেশ করতে পারে। তো এখানে সঠিক অ্যান্সার হবে এস তরঙ্গ। এরপরে নেক্সট আমরা একের দাগে 3 এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগে 3 এর কোশ্চেনটি কি আছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 1 একক বাড়ার অর্থ ক্ষয়ক্ষতির মাত্রা আগের এককের থেকে এ হচ্ছে 3 গুণ, বি হচ্ছে 5 গুণ, সি হচ্ছে 7 গুণ এবং ডি হচ্ছে 10 গুণ বৃদ্ধি পাওয়া। তো সঠিক অ্যান্সার হবে 10 গুণ বৃদ্ধি পাওয়া। এরপর নেক্সট আমরা একের দাগে 4 এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগে 4 এর কোশ্চেনটি কি আছে, কঠিন ও তরল উভয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এ হচ্ছে পি, বি হচ্ছে এস এবং সি হচ্ছে এল এবং ডি হচ্ছে আর তরঙ্গ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে আমরা দেখে নেব। সঠিক অ্যান্সার হবে পি। এরপরে 5 দাগের কোশ্চেন কি আছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এ হচ্ছে কেন্দ্র, বি হচ্ছে উপকেন্দ্র এবং সি হচ্ছে প্রতিপাদ অঞ্চল। তো এখানে সঠিক অ্যান্সার হবে উপকেন্দ্র। এরপরে নেক্সট আমরা 2 দাগের কোশ্চেনগুলি দেখে নেব। এরপরে দেখা আছে 2 দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করো। এই পার্টের উপরে মানে ভূমিকম্প যে পার্টটা আছে এই পার্টের উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো 2 দাগের 1 এর কোশ্চেনটি কি আছে, পি তরঙ্গের গড় গতিবেগ ড্যাশ কিমি পার সেকেন্ড। তো এখানে অ্যান্সার হবে 6 কিমি পার সেকেন্ড। এরপর নেক্সট আমরা 2 দাগের 2 এর কোশ্চেনটি দেখে নেব। 2 দাগের 2 এর কোশ্চেনটি কি আছে, ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। তো এখানে হবে এস তরঙ্গ। এরপরে 3 দাগের কোশ্চেনটি কি আছে, ভূপৃষ্ঠের কম্পন পরিমাপক যন্ত্রটি হলো, এখানে অ্যান্সারটি দেখো সিসমোগ্রাফ। এরপরে নেক্সট আমরা এখানে 2 দাগের 4 কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি আছে, ভূমিকম্পের সমতীব্রতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে ড্যাশ বলি। তো সঠিক অ্যান্সারটি এখানে যে অ্যান্সারটি হবে কি হবে দেখো, আইসোসিসমাল লাইন বলি। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। তো এখানে 5 দাগের কোশ্চেনটি কি আছে, রিক্টার স্কেলের মান ড্যাশ। তো এখানে হবে 0 থেকে 10। এরপরে দেখো 3 দাগ। 3 দাগে কি আছে, 2 একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপরে যে শর্ট কোশ্চেনগুলো হয় 1 নম্বরে সেই কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো 1 দাগের কোশ্চেন কি আছে, ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী, অথবা দিয়ে কোশ্চেনটি এরকম আকারে আসতে পারে, পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ। তো এখানে অ্যান্সার হবে পি তরঙ্গ। এরপরে 2 এর কোশ্চেনটি কি আছে, কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। তো এখানে অ্যান্সার হবে রিক্টার স্কেল। এরপরে নেক্সট আমরা 3 এর কোশ্চেনটি দেখে নেব। 3 এর কোশ্চেনটি কি আছে, রিক্টার স্কেল কে আবিষ্কার করেন। তো এখানে অ্যান্সার হবে চার্লস রিক্টার। এরপরে 4 দাগের কোশ্চেন কি আছে, ভূমিকম্পের ফলে সিসমোগ্রাফ যন্ত্রের কাগজের উপর যে দাগ পড়ে তাকে কি বলে, তাকে বলে সিসমোগ্রাফ। এরপরে নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 দাগের কোশ্চেনটি কি আছে, সান আন্দ্রেজ চ্যুতি কোন দুটি পাতের মধ্যে অবস্থিত। তো এখানে অ্যান্সারটি দেখো, উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত। এরপরে এখানে 6 দাগের কোশ্চেন কি আছে, ভারতের ভূমিকম্প প্রবণ দুটি রাজ্যের নাম লেখো, জম্মু ও কাশ্মীর এবং গুজরাট। এরপরে দেখো 4 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও।
আমরা এই 4 দাগে 2 নাম্বার 3 নাম্বার ও 4 নাম্বারের যে বড় কোশ্চেনগুলো হয় এবং টিকা যেগুলো হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। 4 দাগের 1 কোশ্চেনটি কি আছে, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখো, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে বলে ভূমিকম্পের কেন্দ্র। এরপরে এখানে 4 দাগের 2 কোশ্চেনটি কি আছে আমরা দেখে নেব, প্রাথমিক তরঙ্গ কি। তো এখানে অ্যান্সারটি দেখো, ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন যে তরঙ্গ সর্বপ্রথম ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ বলে। এরপরে নেক্সট আমরা 3 দাগের কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের কোশ্চেন কি আছে, বিপর্যয় ব্যবস্থা বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, খরা, বন্যা প্রভৃতি বিপর্যয় প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও বিপর্যয়ের অবস্থা থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা ও কর্মসূচিকে বিপর্যয় ব্যবস্থা বলে। এরপরে নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি আছে, ভূমিকম্প হঠাৎ শুরু হলে কি করা উচিত। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। এখানে পয়েন্ট ভাগ করে দিয়ে আছে। 1 নম্বর পয়েন্টে কি আছে, ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে তৎক্ষণাৎ বাড়ির বাইরে বেরিয়ে আসা উচিত। 2 নম্বর পয়েন্ট কি আছে, পাকা বাড়ির দেয়াল, সরু পথ, বড় গাছ ও বিদ্যুতের তার থেকে দূরে খোলা জায়গায় থাকা উচিত। 3 নম্বর পয়েন্ট কি আছে, চলন্ত গাড়িতে থাকলে তাকে থামিয়ে কোনো ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে। এবং 4 নম্বর পয়েন্ট কি আছে, দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে হবে। 5 দাগের কোশ্চেন কি আছে, ভূমিকম্পের প্রয়োজনীয় পরিকল্পনাগুলি লেখো। তো এখানে দুটো পয়েন্টে ভাগ করে করা আছে। সবার প্রথম পয়েন্টে কি আছে, ভূমিকম্পের পূর্বের পরিকল্পনা। তো এখানে 1 নম্বর পয়েন্টে কি আছে, বাড়ি ঝুঁকিপূর্ণ জায়গাগুলি চিহ্নিত করা। 2 নম্বর, সকলে মিলে দুর্যোগ মোকাবিলায় পরিকল্পনা করা। এবং 3 নম্বর পয়েন্ট কি আছে দেখব। 3 নম্বর পয়েন্ট দেখো, জরুরিকালীন জিনিসপত্র যেমন পানীয় জল, খাবার, ওষুধ, টর্চ, টাকা ও জরুরি কাগজপত্র ইত্যাদি গুছিয়ে রাখা। এবং 2 নম্বর পয়েন্টে আলোচনা করেছি ভূমিকম্প পরবর্তী পদক্ষেপ। তো 1 নম্বর পয়েন্টে আছে, কম্পন থেমে গেলে আঘাত ও ক্ষয়ক্ষতির অনুসন্ধান করা। 2 নম্বর পয়েন্ট কি আছে, ত্রাণ সরবরাহ, খাদ্য বিতরণ, পানীয় জল সরবরাহ প্রভৃতি ও পরিকল্পনা অনুসরণ করা। এরপরে 6 দাগের কোশ্চেন কি আছে, টিকা লেখো সুনামি। তো এখানে টিকাটি কিভাবে লিখতে হবে আমরা দেখে নেব। তো সবার প্রথম দেখো, সুনামি কাকে বলে এটি দিয়ে আছে। সমুদ্রের তলদেশে বিধ্বংসী ভূমিকম্প হলে সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, একে জাপানি ভাষায় সুনামি বলে। এর উৎপত্তিটি তারপরে আলোচনা করা আছে। ভূমিকম্পের ফলে সমুদ্রবক্ষে স্থানচ্যুতি ঘটে এবং উপকেন্দ্রের সব জল অনেক উঁচু হয়ে তরঙ্গের আকারে প্রচণ্ড গতিতে উপকূলের দিকে ধেয়ে আসে, একে বলে এর ফলে সুনামি সৃষ্টি হয়। এরপরে এর বৈশিষ্ট্যগুলি আমরা দেখব। বৈশিষ্ট্যগুলি দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে, সুনামির গতি থাকে 300 থেকে 1000 কিমি/ঘন্টা। 2 নম্বর বৈশিষ্ট্য, উপকূলের কাছে সুনামির উচ্চতা 30 থেকে 40 মিটার। এরপরে এর প্রভাব কি আছে, এই জলোচ্ছ্বাস সমুদ্রের উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে, সম্পত্তি ও জীবনহানি ঘটায়। তো এই হলো এখানের এই টিকাটি, তোমরাকে ঠিক এইভাবেই লিখতে হবে। এরপরে নেক্সট আরেকটি টিকা আলোচনা করা আছে। 2 নম্বর যে টিকাটি দেখো, 7 দাগের কোশ্চেন, টিকা হচ্ছে সিসমোগ্রাফ। তো এখানে দেখো সবার প্রথম কাকে বলে লিখতে হবে, ভূমিকম্পের উৎসাহ, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা হচ্ছে ভূমিকম্পলিখ যন্ত্র বলি। 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিল প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন। এরপরে এর বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। বৈশিষ্ট্যগুলি, 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে, এই যন্ত্রের ভিত মাটির গভীরে শক্ত করে বসানো থাকে। এবং 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে, কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকামাকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাম বলে। তো এই হলো এই পার্টের উপরে ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। তোমাদের এই কোশ্চেনগুলি করলেই পরীক্ষায় ওই এক্সামে তোমরা কমন কোশ্চেন পেয়ে যাবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের তোমাদের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে শিলা, এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। সবাইকে বলবো খাতা ও পেন নিয়ে বসো এবং এই কোশ্চেন অ্যান্সারগুলি একটু কেনো। এই কোশ্চেন অ্যান্সারগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমরা কি আলোচনা করব সেটা একটু বলে নিই। সবার প্রথম আমরা আলোচনা করব এখানে 1 নম্বরের এখানে এমসিকিউ কোশ্চেন এবং শূন্যস্থান পূরণ। তারপরে আমরা 2 নম্বর এখানে আলোচনা করব 2 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের হয় এক্সামে, সেই কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করব। এবং 3 নম্বর এখানে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের উপর যে টিকা হয় এবং পার্থক্য যেগুলো হয় সেগুলো আলোচনা করব। এবং 4 নম্বর এখানে আলোচনা করব এখানে 5 নম্বরের যে লং কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা একটু হয়তো বড় হবে, কিন্তু এই চ্যাপ্টারটি সম্পূর্ণ তোমাদের কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই একদম গুরুত্বপূর্ণ। সেই জন্য সবাইকে বলবো কোশ্চেন অ্যান্সারগুলি টুকে নাও। তো সবার প্রথম দেখো এখানে কি আছে, 1 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ কোশ্চেনের সেট। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। এবং এই এমসিকিউ কোশ্চেনগুলোর পূর্ণমান থাকবে 1 করে।
তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এবং এমসিকিউ কোশ্চেনের সেটের কোশ্চেনগুলো পরপর দেখা যাক। সবার প্রথম একের দাগের একের কোশ্চেনটি কি আছে, পেগমাটাইট এর অপশানে আছে পাতালিক, বি এর অপশানে আছে উপপাতালিক এবং সি এর অপশানে আছে নিঃসারী শিলার উদাহরণ। তো এখানে অ্যান্সার হবে পাতালিক শিলার উদাহরণ। এরপরে একের দাগে দুইয়ের কোশ্চেনটি কি আছে, ব্যাসল্ট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত এর অপশানে আছে গোলাকার, বি এর অপশানে আছে ছিদ্রযুক্ত এবং সি এর অপশানে আছে চ্যাপ্টাকৃতি। তো এখানে সঠিক অ্যান্সার হবে চ্যাপ্টাকৃতি। এরপরে নেক্সট আমরা একের দাগের তিনের কোশ্চেনটি দেখে নেব। একের দাগে তিনের কোশ্চেনটি কি আছে, প্রস্তরময় পাললিক শিলা হলো এ এর অপশানে আছে বেলে পাথর, বি এর অপশানে আছে কাদা পাথর, সি এর অপশানে আছে কংগ্লোমারেট এবং ডি এর অপশানে আছে অভ্র। তো এখানে সঠিক অ্যান্সার হবে কংগ্লোমারেট। এরপরে একের দাগে চারের কোশ্চেন কি আছে, স্টালাকটাইট দেখা যায় এ এর অপশানে আছে মার্বেল পাথর, বি এর অপশানে আছে চুনা পাথর, সি এর অপশানে আছে ডোলেরাইট গুহায়। তো এখানে সঠিক অ্যান্সার হবে চুনা পাথরের গুহায়। তো এরপরে নেক্সট আমরা একের দাগের পাঁচের কোশ্চেনটি দেখে নেব। একের দাগের পাঁচের কোশ্চেনটি কি আছে, গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ এর অপশান আছে সমতল মাথা বিশিষ্ট, বি এর অপশানে আছে শঙ্কু আকৃতি, সি এর অপশানে আছে এখানে গোলাকার আকৃতির হয়। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে, অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি কি হবে দেখো, গোলাকার আকৃতি। এরপরে ছয়ের দাগের কোশ্চেন কি আছে, ফিলাইট এক প্রকার, এর অপশানে আছে আগ্নেয়, বি এর অপশানে আছে পাললিক, সি এর অপশানে আছে রূপান্তরিত শিলার উদাহরণ। তো এখানে হবে রূপান্তরিত শিলার উদাহরণ। এরপরে সাতের দাগের কোশ্চেন কি আছে, খেজুরাহোর মন্দির এর অপশানে আছে চুনা পাথর, বি এর অপশানে আছে বেলে পাথর, সি এর অপশানে কাদা পাথর দিয়ে তৈরি। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে সেটি আমরা দেখে নেব। তো এখানে আটের দাগের কোশ্চেনটি কি আছে, বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর হলো এর অপশানে আছে কোয়ার্টজাইট, বি এর অপশানে মার্বেল, সি এর অপশানে স্লেট। তো এখানে সঠিক অ্যান্সার হবে কোয়ার্টজাইট। এরপরে দুইয়ের দাগে কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের এক্সামে আসে সেই সমস্ত শূন্যস্থান পূরণগুলো এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি এবং এখানে এর পূর্ণমানগুলো কিন্তু এক করে। তো এখানের কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো এরপর দুইয়ের দাগের একের কোশ্চেনটি কি আছে, কয়লা রূপান্তরিত হলে ড্যাশ নামে পরিচিত হয়। তো এখানে অ্যান্সার হবে গ্রাফাইট। এরপরে দুইয়ের দাগের দুইয়ের কোশ্চেনটি কি আছে, তাজমহল ড্যাশ পাথরে তৈরি। তো এখানে অ্যান্সার হবে মার্বেল। এরপরে দুইয়ের দাগের তিনের কোশ্চেনটি কি আছে, ড্যাশ শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয়। তো এখানে অ্যান্সার হবে রূপান্তরিত। এরপরে দুইয়ের দাগের চারের কোশ্চেনটি দেখে নেব। দুইয়ের দাগের চারের কোশ্চেনটি কি আছে, শিলনোড়া ড্যাশ শিলায় গঠিত। তো এখানে অ্যান্সার হবে বেলে পাথর। এরপরে দুইয়ের দাগের পাঁচের কোশ্চেনটি কি আছে, হিমালয় পর্বত প্রধানত ড্যাশ শিলা দ্বারা গঠিত। তো এখানে অ্যান্সার হবে পাললিক। এরপরে দুইয়ের দাগের ছয়ের কোশ্চেনটি কি আছে, ড্যাশ একটি ষড়ভুজ আকৃতি ও কেলাসাকার খনিজ পদার্থ। তো এখানে হবে কোয়ার্টজাইট। তো এরপরে নেক্সট কোশ্চেন কি আছে এখানে দেখে নেব। তো এখানে দুইয়ের দাগের সাতের কোশ্চেনটি কি আছে, চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে মার্বেল। এরপরে দুইয়ের দাগের আটের কোশ্চেনটি কি আছে, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে ড্যাশ শিলায় পরিণত হয়। তো এখানে হবে নিস শিলায় পরিণত হয়। এরপরে দেখো তিনের দাগে কি আছে, দুই একটি শব্দে উত্তর দাও। তো এখানে এর পূর্ণমান হচ্ছে এক করে। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত শর্ট টাইপের কোশ্চেনগুলো হয় এক নম্বরের, সেই কোশ্চেনগুলো এবার আমরা আলোচনা করব। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তিনের দাগের একের কোশ্চেনটি কি আছে, স্তরায়ন তল কোন শিলায় দেখা যায়। তো এখানে অ্যান্সার হবে পাললিক শিলায়। এরপরে তিনের দাগের দুইয়ের কোশ্চেন কি আছে, দুটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো। তো এখানে অ্যান্সার হবে ব্যাসল্ট আর হচ্ছে টু। এরপরে নেক্সট তিনের দাগের তিনের কোশ্চেনটি দেখে নেব। তিনের দাগের তিনের কোশ্চেনটি কি আছে, কোন শিলার মধ্যে কয়লা খনিজ তেল পাওয়া যায়। তো এখানে অ্যান্সার হবে পাললিক শিলা। এরপরে তিনের দাগের চারের কোশ্চেনটি কি আছে, সবচেয়ে কঠিন খনিজ কোনটি। তো এখানে হবে হিরে বা ডায়মন্ড। এরপরে নেক্সট আমরা তিনের দাগের পাঁচের কোশ্চেনটি দেখে নেব। তিনের দাগের পাঁচের কোশ্চেনটি কি আছে, ছোটনাগপুর মালভূমি ছাড়া ভারতের আরেকটি মালভূমির নাম লেখো যা বিশেষভাবে খনিজ সম্পদ দ্বারা সমৃদ্ধ। তো এখানে অ্যান্সার হবে দক্ষিণাত্য মালভূমি। এরপর এখানে ছয়ের দাগের কোশ্চেন কি আছে, কাকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। তো এখানে অ্যান্সার হবে ছোটনাগপুর। এরপরে নেক্সট আমরা দুইয়ের দাগের সাতের কোশ্চেনটি দেখে নেব। সাতের দাগের কোশ্চেনটি কি আছে, মোহ স্কেল অনুযায়ী ক্যালসাইটের কঠিন্য মান কত। তো এখানে অ্যান্সার হবে 3। এরপরে দেখো চারের দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো যে সমস্ত 2 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এই চ্যাপ্টারে হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো এখানে চারের দাগের একের কোশ্চেনটি কি আছে, গ্রানাইট শিলা চিকচিক করে কেন। তো এখানে অ্যান্সারটি দেখো, গ্রানাইট শিলা কোয়ার্টজ, মাইকা, ফেল্ডস্পার, হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। এর মধ্যে মাইকা অত্যন্ত মসৃণ ও চকচকি, তাই গ্রানাইট শিলা আলো পড়লে চিকচিক করে। এরপরে নেক্সট চারের দাগে দুইয়ের কোশ্চেনটি কি আছে, পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি এবং এই শিলা কি ধরনের। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো কি আছে, পেন্সিলের শীষ গ্রাফাইট শিলা দিয়ে তৈরি।
গ্রাফাইট একটি রূপান্তরিত শিলা। পিট কয়লা, পাললিক শিলা অত্যাধিক তাপে রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। এরপরে দেখো 3 দাগের কোশ্চেনটি কি আছে, স্তরায়ন তল কাকে বলে? তো এখানে অ্যান্সারটি দেখো, সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয় বলে একে স্তরীভূত শিলা বলে। পাললিক শিলার এই স্তরগুলি একটির অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগস্থলকে স্তরায়ন তল বলে। এরপর নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনটি দেখে নেব। তো এরপর 4 দাগের কোশ্চেনটি কি আছে, পেট্রোলজি কি? তো এখানে অ্যান্সারটি দেখো, গ্রিক শব্দ পেট্রো অর্থ শিলা এবং লজি অর্থ বিজ্ঞান। পেট্রোলজি হলো বিজ্ঞানের সেই বিশেষ শাখা যেখানে শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এরপরে দেখো আমরা এই চ্যাপ্টারের উপর যে সমস্ত 3 নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলি হয় সেগুলি আমরা এখানে আলোচনা করেছি। তো এখানে দেখো সবার প্রথম 1 দাগের কোশ্চেন কি আছে, বলছে কোন শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন? অথবা দিয়ে কোশ্চেনটি এরকম আকারেও পড়তে পারে, রূপান্তরিত শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, প্রচণ্ড তাপে বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়। রূপান্তরের ফলে শিলার ভিতরে খনিজ অবস্থানের পরিবর্তন ঘটে। তখন এই একই ধর্মবিশিষ্ট খনিজ পদার্থগুলি পুনর্বিন্যাস ঘটে, একদিকে কাছাকাছি চলে আসে। ফলে রূপান্তরিত শিলা থেকে বাণিজ্যিকভাবে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয়। এরপরে নেক্সট আমরা 2 দাগের কোশ্চেনটি দেখে নেব। এরপর 2 দাগের কোশ্চেনটি দেখো, পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, বিভিন্ন খনিজের সঙ্গে জলের অণু দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে কেলাস গঠন করে। আগ্নেয় শিলা তৈরি হওয়ার সময় তার মধ্যে গরম খনিজ জল থেকে যায়, যা পরবর্তীকালে ঠান্ডা হয়ে শিলার মধ্যে খনিজ জলের অণু কেলাস গঠন করে। কিন্তু জলাশয়ের তলদেশে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠনকালে কণামধ্যস্থ জল অপসৃত হওয়ায় খনিজ জলের অণু কেলাস গঠিত হতে পারে না, সেই জন্য এই শিলায় কেলাস গঠন হয় না। এরপর নেক্সট আমরা 3 দাগের কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের কোশ্চেনটি কি আছে, আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় অথবা কোন শিলাকে প্রাথমিক শিলা বলে ও কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, পৃথিবী উত্তপ্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল হয়ে প্রথমে তরল এবং পরে কঠিন অবস্থায় পরিণত হয়েছে। এই উত্তপ্ত তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় ভূ অভ্যন্তরে ম্যাগমা জমে এবং ভূপৃষ্ঠে লাভা জমে প্রথমে যে শিলা সৃষ্টি হয় তা হলো আগ্নেয় শিলা। পৃথিবীতে আগ্নেয় শিলা প্রথম সৃষ্টি হয়েছিল বলে একে প্রাথমিক শিলা বলি। এরপরে নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি আছে, আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? তো এখানে অ্যান্সারটি দেখো, স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হওয়ার সময় উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ প্রস্তরীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়। কিন্তু আগ্নেয় শিলা সৃষ্টি হওয়ার সময় উত্তপ্ত গলিত আগ্নেয় পদার্থসমূহ জমাট বেঁধে শীতল হয়ে এই শিলা সৃষ্টি করে। এই সময় কোনো উদ্ভিদ বা প্রাণী দেহ চাপা পড়লে তা প্রচণ্ড উত্তাপে গলে যায়, তাই জীবাশ্ম গঠিত হতে পারে না। তাই আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না। এরপর নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 দাগের কোশ্চেনটি কি আছে, রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়? তো এখানে অ্যান্সারটি দেখে নেব। রেল লাইনে ব্যাসল্ট শিলা রাখা হয়। ব্যাসল্ট হলো এক ধরনের আগ্নেয় শিলা। পাইরক্সিন, কোয়ার্টাজ, ফেল্ডসাফার, লোহা, অলিভিন ইত্যাদি খনিজের সমন্বয়ে গঠিত হওয়ায় খুব শক্ত প্রকৃতির হয়। খুব ভারী ও ক্ষয় প্রতিরোধী এই শিলা রেল লাইনের মাঝে থাকায় লাইনগুলিতে ট্রেন যাওয়ার পরেও স্থানচ্যুত হয় না এবং বৃষ্টির জল বায়ুর দ্বারা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এরপরে আমরা নেক্সট 6 দাগের কোশ্চেনটি দেখে নেব। 6 দাগের কোশ্চেনটি কি আছে, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব লেখো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব, রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য। এখানে 1 দাগের দেখো পয়েন্ট করে করে এখানে কিন্তু বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে। তো 1 দাগের বৈশিষ্ট্য কি আছে, আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বের তুলনায় বেশি কঠিন হয় এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এবং 2 নম্বর বৈশিষ্ট্য কি, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ, চকচকে ও স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। এরপরে আমরা 3 নম্বর বৈশিষ্ট্যটি দেখে নেব। 3 নম্বর বৈশিষ্ট্যটি দেখো, রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যাধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায়। এরপর নেক্সট আমরা 7 দাগের কোশ্চেনটি দেখে নেব। 7 দাগের কোশ্চেনটি কি আছে, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব লেখো। তো এখানে অ্যান্সারটি দেখো, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। তো
তো এখানে পয়েন্ট করে করে দিয়ে আছে। 1 নম্বর বৈশিষ্ট্য কি, পৃথিবীতে প্রথমে সৃষ্টি হয়েছে বলে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। 2য় নম্বর বৈশিষ্ট্য, এই শিলা কেলাসিত ও স্ফটিকযুক্ত হয়। 3য় নম্বর বৈশিষ্ট্য কি, এই শিলা আম্লিক ও ক্ষারকীয় উভয় প্রকৃতিরই হয়। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এর পরের দাগ দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত লং কোশ্চেনগুলো হয় এবং যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেই লং কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করেছি, যার পূর্ণমান 5। তো এখানে দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, শিলাচক্র বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি পরপর আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠে কোনো দুর্বল ফাটল বা ছিদ্র দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। 1 নম্বর দেখো, পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রকৃতি দ্বারা গঠিত ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে সজ্জিত ও কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। 2য় নম্বর দেখো, এই আগ্নেয় ও পাললিক দুই ধরনের শিলায় ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টে কি আছে দেখো। তো এখানে 3 নম্বর পয়েন্টে কি আছে দেখো, এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। 4 নম্বর পয়েন্ট, আবার এই 3 ধরনের শিলায় ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তরিত হয়ে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, একে শিলাচক্র বলে। তো এইটি হলো তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 2 দাগের কোশ্চেনটি দেখে নেব। 2 দাগের কোশ্চেনটি কি আছে, শিলার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তো এখানে অ্যান্সারটি দেখো, মানুষের অর্থনৈতিক কার্যকলাপ ও দৈনন্দিন জীবনে শিলার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব। তো 1 নম্বর দেখো, আগ্নেয় শিলার ব্যবহার। এখানে দেখো 1 নম্বর কি, বাড়ির মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহৃত হয়। 2য় নম্বর কি, রাস্তাঘাট নির্মাণে। তো এখানে রাস্তাঘাট ব্যাসল্ট শিলার টুকরো ব্যবহৃত হয়। এরপরে দেখো পাললিক শিলার ব্যবহার। 1 নম্বর ব্যবহার কি, বিভিন্ন ধরনের প্রাসাদ, দুর্গ নির্মাণে বেলে পাথর ব্যবহৃত হয়। এবং 2য় নম্বর ব্যবহারটি দেখব পাললিক শিলার। তো এখানে 2য় নম্বর ব্যবহারটি কি আছে, চুনা পাথর, ডলোমাইট ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে, রাসায়নিক শিল্পে, গৃহ নির্মাণে। এরপরে রূপান্তরিত শিলার ব্যবহার। 1 নম্বর ব্যবহার কি আছে, মার্বেল থেকে নানা শৌখিন দ্রব্যাদি, প্রাসাদ, নদী, মন্দির ইত্যাদি নির্মিত হয়। এরপরে 2য় নম্বর ব্যবহার কি আছে, হচ্ছে গ্রাফাইট থেকে পেন্সিলের শীষ, স্লেট পাথর লেখার কাজে ব্যবহৃত হয়। এরপরে দেখো 4, এখানে যেগুলি আছে সেগুলি কি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এই চ্যাপ্টারের উপর যে সমস্ত টিকাগুলি তোমাদের ইম্পর্টেন্ট এবং পার্থক্যগুলি যাদের পূর্ণমান 3, সেগুলি আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো এখানে দেখো টিকা, জীবাশ্ম, এটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো টিকাটি কিভাবে লিখতে হয় দেখো। সবার প্রথম এখানে সংজ্ঞা, জীবাশ্ম সমান জীব যুক্ত অশ্ব। জীব অর্থাৎ যার জীবন আছে, এবং অশ্ব শব্দের অর্থ হলো শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্তুর্ভূত হলে তাকে জীবাশ্ম বলে। এরপরের পয়েন্ট, উৎপত্তি। সমুদ্রগর্ভে স্তরে স্তরে পরিসঞ্চিত হওয়ার সময় অনেক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ এই স্তরের মধ্যে চাপা পড়ে যায় এবং কালক্রমে পলিস্তর জমাট বেঁধে শিলায় পরিণত হওয়ার সময় এগুলি প্রস্তুর্ভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়। একমাত্র পাললিক শিলায় দেখতে পাওয়া যায়। এরপরে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করব। তো এখানে এবারে দেখো জীবাশ্মের গুরুত্ব। পাললিক শিলাস্তরে প্রাপ্ত এই জীবাশ্মের গুরুত্ব অপরিসীম। এই জীবাশ্ম পরীক্ষা করে এর অপশনে জীবকাল আবির্ভাবের কাল জানা যায়, শিলার বয়স জানা যায়। এরপরে দেখো জীবাশ্মের উদাহরণ, হিমালয় পর্বত সৃষ্টির সময় থেটিস সাগরের বিশাল পলি সঞ্চিত হয়। বিভিন্ন সামুদ্রিক প্রাণী উদ্ভিদের দেহে চাপা পড়ে ও পলির সঙ্গে এগুলিও ধীরে ধীরে প্রস্তুর্ভূত হয়ে তাই হিমালয়ে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এরপরে 2য় নম্বর কোশ্চেন কি আছে, আগ্নেয় ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য। তো এখানে পার্থক্যটি আমরা দেখে নেব। তো দেখো এটি হচ্ছে তোমাদের কিন্তু 3 মার্কের কোশ্চেন। তো এক পাশে দেখো আগ্নেয় শিলা, এক পাশে রূপান্তরিত শিলা। তো 1 নম্বর পার্থক্য কি আছে দেখো, আগ্নেয় শিলা উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়। রূপান্তরিত শিলা দেখো তাপ, চাপ, রাসায়নিক প্রক্রিয়ায় আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। 2য় নম্বর পার্থক্য কি আছে, প্রাথমিক শিলা, আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় এবং রূপান্তরিত শিলার ক্ষেত্রে দেখো গৌণ বা প্রগৌণ শিলা বলা হয়।
তৃতীয় নম্বর পার্থক্য কি, আগ্নেয় শিলা খুব কঠিন ও ভারী হয় এবং রূপান্তরিত শিলার ক্ষেত্রে দেখো অন্য দুই প্রকার শিলার তুলনায় বেশি কঠিন ও ভারী হয়। মানে আগ্নেয় শিলা এবং পাললিক শিলার তুলনায় রূপান্তরিত শিলা বেশি কঠিন ও ভারী হয়। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলি করলে তোমাদের এই চ্যাপ্টারটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের যে 8ম নম্বর অধ্যায়টি রয়েছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, এই চ্যাপ্টারের উপর আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা প্রথম নম্বরে শর্ট কোশ্চেন আলোচনা করব, যেগুলি হলো এমসিকিউ কোশ্চেন, ড্যাশ পূরণ এবং 1 নম্বরের শর্ট কোশ্চেন, মানে একটি বা দুটি বাক্যে উত্তর দাও সেই শর্ট কোশ্চেনগুলি। এবং দ্বিতীয় নম্বর এখানে আমরা আলোচনা করব 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের লং কোশ্চেন। সমস্ত কোশ্চেনই এখানে আমরা আলোচনা করব এই ভিডিওতে, এবং যেই কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলি তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাইকে বলবো খাতা ও পেন নিয়ে বসো এবং কোশ্চেন অ্যান্সারগুলি টুকে নাও। তো সবার প্রথম দেখো একের দাগে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কোশ্চেনের সেট যার পূর্ণমান 1। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি দেখা যাক। একের দাগের একের কোশ্চেনটি কী আছে দেখো, ভুটানের প্রধান নদীর নাম। এর অপশানে আছে মানস, বি এর অপশানে মেঘনা, সি এর অপশানে সিন্ধু এবং ডি এর অপশানে আছে ব্রহ্মপুত্র। তো এখানে সঠিক অ্যান্সার হবে মানস। এরপরে 2 দাগের কোশ্চেনে কী আছে দেখো, সার্ক এর সদর দপ্তর অবস্থিত। এর অপশানে দিল্লিতে, বি এর অপশান ঢাকায়, সি এর অপশান কাঠমান্ডুতে এবং ডি এর অপশান আছে কলকাতায়। তো এখানে সঠিক অ্যান্সার হবে কাঠমান্ডুতে। এরপর নেক্সট আমরা একের দাগের 3-এর কোশ্চেনটি দেখে নেব। এরপর একের দাগের 3-এর কোশ্চেনটি কী আছে, মায়ানমারের রাজধানীর নাম। এর অপশানে আছে ইসলামাবাদ, বি এর অপশানে কাবুল, সি এর অপশানে নেপাইদাও এবং ডি এর অপশানে কাঠমান্ডু। তো এখানে সঠিক অ্যান্সার হবে সি এর অপশানটি নেপাইদাও। এরপরে নেক্সট আমরা একের দাগের 4-এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগের 4-এর কোশ্চেনটি কী আছে, পাকিস্তানের প্রধান নদীর নাম। এর অপশানে আছে সিন্ধু, বি এর অপশানে আছে মানস, সি এর অপশানে কালিঙ্গুক এবং ডি এর অপশানে আছে মেঘনা। তো এখানে সঠিক অ্যান্সার হবে সিন্ধু। এরপরে নেক্সট একের দাগের 5-এর কোশ্চেন কী আছে, পাকিস্তানের রাজধানীর নাম। এর অপশানে আছে নেপাইদাও, বি এর অপশানে আছে থিম্পু, সি এর অপশানে আছে ইসলামাবাদ এবং ডি এর অপশানে আছে দিল্লি। তো এখানে সঠিক অ্যান্সার হবে ইসলামাবাদ। এরপর নেক্সট আমরা একের দাগের 6-এর কোশ্চেনটি দেখে নেব। একের দাগের 6-এর কোশ্চেনটি কী আছে, ভুটানের রাজধানীর নাম। এর অপশান কলকাতা, বি এর অপশান থিম্পু, সি এর অপশান আছে কাঠমান্ডু এবং ডি এর অপশান আছে ঢাকা। তো এখানে সঠিক অ্যান্সার হবে থিম্পু। এরপরে 7-এর দাগের কোশ্চেন কী আছে, ভারত বাংলাদেশ থেকে আমদানি করে। এর অপশান কয়লা, বি এর অপশান ইলিশ মাছ, সি এর অপশান ঔষধ এবং ডি এর অপশান ধান। তো এখানে সঠিক অ্যান্সার হবে ইলিশ মাছ। এরপর নেক্সট আমরা একের দাগের 8-এর এমসিকিউটি দেখে নেব। একের দাগের 8-এর কোশ্চেনটি কী আছে, শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হলো। এর অপশান ধান, বি এর অপশান রবার, সি এর অপশান নারকেল এবং ডি এর অপশান আছে গম। তো এখানে সঠিক অ্যান্সার হবে নারকেল। এরপর নেক্সট আমরা একের দাগের 9-এর কোশ্চেনটি দেখে নেব। 9-এর দাগের কোশ্চেনটি কী আছে, বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। এর অপশানে আছে ধান, বি এর অপশানে আছে পাট, সি এর অপশানে চা এবং ডি এর অপশানে আছে গম। তো এখানে সঠিক অ্যান্সার হবে পাট। এরপরে 10-এর দাগের কোশ্চেন কী আছে, নেপালের প্রধান নদী। এর অপশানে আছে মেঘনা, বি এর অপশানে আছে মহাবলী গঙ্গা, সি এর অপশানে আছে কলিঙ্গক এবং ডি এর অপশানে আছে তিস্তা। তো এখানে সঠিক অ্যান্সার হবে কলিঙ্গুক। তো এরপরে নেক্সট আমরা 11 দাগের কোশ্চেনটি দেখে নেব। 11 দাগের কোশ্চেন কী আছে, ভুটানের প্রধান ভাষা। এর অপশানে আছে বর্মি, বি এর অপশানে আছে ভুটানি, সি এর অপশানে আছে জাংথা এবং ডি এর অপশানে আছে সিংহলি। তো এখানে সঠিক অ্যান্সার হবে সি এর অপশানই জাংথা। তো এরপরে 12 দাগের কোশ্চেন কী আছে, বাংলাদেশ একটি। এর অপশানে আছে কৃষি, বি এর অপশানে আছে শিল্প, সি এর অপশান বাণিজ্য এবং ডি এর অপশান পর্যটন প্রধান দেশ। তো এখানে সঠিক অ্যান্সার হবে কৃষি প্রধান দেশ। এরপরে নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেব। এরপর দেখো 2-এর দাগ। 2-এর দাগে কী আছে, শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলো তোমাদের এক্সামে আসে সেই সমস্ত শূন্যস্থান পূরণগুলো আমরা এখানে আলোচনা করেছি, যাদের পূর্ণমান হচ্ছে 1। তো এখানে দেখো 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কী আছে, সোয়েডাগন পাগোডা ড্যাশ দেশে অবস্থিত। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সার হবে মায়ানমার। এরপরে 2-এর দাগের কোশ্চেনটি কী আছে, ড্যাশ উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্বে প্রথম স্থান অধিকার করে। তো এখানে অ্যান্সার হবে গ্রাফাইট। এরপরে 3-এর দাগের কোশ্চেন কী আছে, পাকিস্তানের প্রধান ভাষা ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে উর্দু। এরপরে নেক্সট আমরা 4-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 4-এর দাগের কোশ্চেন কী আছে, শ্রীলঙ্কার প্রধান ভাষা ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে সিংহলি। এরপরে 5-এর দাগের কোশ্চেন কী আছে, শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে কৃষিকাজ।
এরপরে নেক্সট আমরা 6 দাগের কোশ্চেনটি দেখে নেব। 6 দাগের কোশ্চেনটি কি আছে, সার্ক গঠিত হয় ড্যাশ সালে, তো এখানে অ্যান্সার হবে 1985 সালে। এরপরে দেখো 3 দাগ, 3 দাগে কি আছে, দু একটি শব্দে উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। 1 দাগের কোশ্চেনটি কি আছে, মায়ানমারের সর্বোচ্চ সিংহের নাম কি? তো এখানে অ্যান্সারটি দেখো কাকাবোরাজি 5581 মিটার। এরপরে 2 দাগের কোশ্চেন কি আছে, শ্রীলঙ্কার সর্বোচ্চ সিংহের নাম কি? তো এখানে অ্যান্সারটি দেখো পেড্রো তালাগালা। তো এখানে এখানে উচ্চতা দেখো 2527 মিটার। এরপরে নেক্সট আমরা 3 দাগের কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের কোশ্চেনটি কি আছে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? তো এখানে অ্যান্সার হবে মালদ্বীপ। এরপরে 4 দাগের কোশ্চেন কি আছে, কাকে দারুচিনি দ্বীপ বলা হয়? তো এখানে অ্যান্সার হবে শ্রীলঙ্কাকে। এরপরে নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 দাগের কোশ্চেনটি কি আছে, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটি? তো এখানে অ্যান্সার হবে 9টি। এরপরে 6 দাগের কোশ্চেন কি আছে, কোন প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা? তো এখানে অ্যান্সার হবে বাংলাদেশ। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 7 দাগের কোশ্চেন কি আছে, সম্পূর্ণ স্থলভাগ বিশিষ্ট ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম লেখো। তো এখানে অ্যান্সার হবে নেপাল ও ভুটান। এরপরে 8 দাগের কোশ্চেন কি আছে, আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম করো। তো এখানে অ্যান্সার হবে পাকিস্তান। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 9 দাগের কোশ্চেনটি কি আছে, এমন 2টি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই। তো এখানে অ্যান্সার হবে নেপাল ও ভুটান। এরপরে 10 দাগের কোশ্চেন কি আছে, কলকাতা বন্দরের ওপরে কোন 2টি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? তো এখানে অ্যান্সার হবে নেপাল ও ভুটান। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 11 দাগের কোশ্চেনটি কি আছে, ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে? তো এখানে অ্যান্সার হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 12 দাগের কোশ্চেনটি কি আছে, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? তো এখানে অ্যান্সার হবে প্রক প্রণালী। এরপরে 13 দাগের কোশ্চেন কি আছে, ভারতের এমন 2টি রাজ্যের নাম করো যা 3টি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে। তো এখানে অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ ও সিকিম। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। এরপরে দেখো আছে 4 দাগ। 4 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের পূর্ণমান হচ্ছে 2। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত 2 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে পরীক্ষায় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো 1 দাগের কোশ্চেনটি কি আছে, প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে আছে? তো এখানে অ্যান্সারটি দেখো, ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে 1 নম্বরে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান। 2য় নম্বরে উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান এবং 3য় নম্বরে দেখো দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং পূর্বের আছে বাংলাদেশ, মায়ানমার। এরপর নেক্সট আমরা 2 দাগের কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 2 দাগের কোশ্চেন কি আছে, কোন কোন প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। এখানে অ্যান্সারটি দেখো, ভারতের সঙ্গে স্থলভাগের সীমানা রয়েছে এমন প্রতিবেশী দেশগুলি হলো 1 নম্বর হচ্ছে বাংলাদেশ, 2 নম্বর হচ্ছে মায়ানমার, 3 নম্বর চীন, 4 নম্বর নেপাল, 5 নম্বর ভুটান এবং 6 নম্বর হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এরপর নেক্সট আমরা 3 দাগের কোশ্চেনটি দেখে নেব। 3 নম্বর কোশ্চেন কি আছে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত? তো এখানে অ্যান্সারটি দেখো, বাংলাদেশ, নেপাল, ভুটান এই 3টি প্রতিবেশী দেশের সীমান্তে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অবস্থিত। এরপর নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনটি দেখে নেব। 4 দাগে কি আছে, শ্রীলঙ্কাকে কেন দারুচিনি দ্বীপ বলা হয়? তো এখানে অ্যান্সারটি দেখো, শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ, উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূমির ঢাল প্রভৃতি এর উপর ভিত্তি করে এখানে প্রচুর মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি, জায়ফল চাষ করা হয়। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে বালুকা মিশ্রিত ল্যাটারাইট মৃত্তিকায় সবচেয়ে বেশি দারুচিনি চাষ করা হয়, তাই শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয়। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। এরপরে দেখো 5 দাগ। 5 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত 3 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের এক্সামে আসে সেগুলি আমরা এখানে আলোচনা করছি এবং উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো 5 দাগের 1 কোশ্চেনটি কি আছে, ভুটানকে বজ্রপাতের দেশ বলে কেন? এটা ব্যাখ্যা করতে হবে। তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ভুটানের দক্ষিণাংশ হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত হওয়ায় বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখায় প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে যখন জলভাগ থেকে স্থলভাগে প্রবেশ করে তা গাঙ্গেয় সমভূমিতে
কোনো উলম্ব বাধা না পেয়ে সরাসরি হিমালয় পর্বতমালায় আঘাত করে, ফলে এই অংশে প্রচুর পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 500 থেকে 700 সেমি। এই কারণে ভুটানকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে। তো এরপরে নেক্সট কোশ্চেন কি আছে, আমরা সেই কোশ্চেনটি দেখে নেব। তো 2 দাগের কোশ্চেনটি কি আছে, সার্ক কি? তো সার্কের পুরো নাম দেখো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েট অফ রিজনাল কোঅপারেশন, এটা বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। এর উদ্ভব 1985 সালে 8ই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয়। সদস্য গঠনকালে সার্ক 7টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8টি, যথা 1 নম্বরে ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। এরপরে নেক্সট আমরা সদর দপ্তর সম্পর্কে দেখে নেব। তো এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালের রাজধানীতে। উদ্দেশ্য কি? সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো 1 নম্বর ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব। 2 নম্বর হচ্ছে বন্ধুত্বপূর্ণ বাসস্থান। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, এবং 4 নম্বর হচ্ছে আঞ্চলিক সহযোগিতা। 5 নম্বর হচ্ছে বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান। 6 নম্বর হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি। 7 নম্বর হচ্ছে সাংস্কৃতিক ভাবের, যেমন নাটক, উপন্যাস, প্রযুক্তি, বিজ্ঞান, খেলাধুলো, চলচ্চিত্র প্রভৃতি বিনিময় ঘটানো। এরপরে দেখো 6 দাগ। 6 দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই চ্যাপ্টারের উপর যে সমস্ত লং কোশ্চেন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনগুলি হয় সেগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং পরপর উত্তর সহ আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখা যাক। তো সবার প্রথম দেখো 6 দাগের 1 কোশ্চেন কি আছে, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ভারতের উত্তরে স্থলবিশিষ্ট দেশ নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণগুলি হলো, 1 নম্বর হচ্ছে অপরূপ প্রাকৃতি। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। চিরতুষারবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। এরপরে নেক্সট হচ্ছে পয়েন্ট, ট্রেকিং বা পর্বত আরোহণ। এই পয়েন্টটি আমরা আলোচনা করব। এরপরে 2 নম্বর হচ্ছে পয়েন্ট কি, সেটা হচ্ছে ট্রেকিং বা পর্বত আরোহণ। তো এরপরে দেখো, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8848 মিটার নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এরপরে নেক্সট 3 নম্বর পয়েন্ট, স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করব। তো 3 নম্বর এখানে পয়েন্ট দেখো, স্থাপত্য ও ভাস্কর্য। নেপালের কপিলাবস্তু অট্টালিকা, পশুপতি নাথের মন্দির, গিরিমালা, সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরাপাটন, লুম্বিনী, এখানে মুক্তিনাথ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি চোখ ধাঁধানোর ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি আছে সেটি আমরা দেখব। তো এরপর 4 নম্বর পয়েন্ট, রাজধানী হিসাবে কাঠমান্ডু। বাগমতী, বিউমতী নদী তীরস্থ নেপালের রাজধানী সুসজ্জিত নয়নভিরাম উদ্যান, রাজপথ, বৌদ্ধ মন্দির, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, দক্ষিণাকালী দরবার গৃহ, নতুন অত্যাধুনিক বাজারের টানে পর্যটকরা নেপালে ভিড় করেন। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন কি আছে, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা ও কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো কি আছে, জলসেচের কারণ। পাকিস্তানে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় সমগ্র দেশটি শুষ্ক মরুপ্রায় অঞ্চল, কিন্তু উন্নত সর্বাধুনিক জলসেচ ব্যবস্থা, খাল, বাঁধ, জলাশয় কল্যাণে পাকিস্তান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকারী দেশ হিসাবে খ্যাতি লাভ করেছে। এরপরে জলসেচ পদ্ধতিগুলি আমরা দেখে নেব। তো এরপর দেখো জলসেচ পদ্ধতি। পাকিস্তানে মূলত 2টি পদ্ধতিতে জলসেচ করা হয়, যথা 1 নম্বর হচ্ছে সেচ খাল এবং 2 নম্বর হচ্ছে ক্যারেজ প্রথা। তো সবার প্রথম দেখো সেচ খাল। পাকিস্তানে প্রায় 43টি সেচ খাল আছে, যাদের মোট দৈর্ঘ্য প্রায় 58,000 কিমি এবং যার সাহায্যে প্রায় 3.5 কোটি একর জমিতে সহজে জলসেচ করা সম্ভব হয়েছে। এ দেশে গুরুত্বপূর্ণ সেচ খালগুলি হল ইরাবতী নিম্ন, বাড়িদোয়াব খাল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এরপরে নেক্সট হচ্ছে আমরা ক্যারেজ প্রথাটা দেখে নেব। এরপরে দেখো আছে ক্যারেজ প্রথা। পাকিস্তানের শুষ্ক অঞ্চল, বালুচিস্তান প্রদেশ সহ মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেজন্য মাটির নিচে কংক্রিটের সুড়ঙ্গ, ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। এর ফলে জল বেশি পরিমাণ বাষ্পীভূত হতে পারে না, জলের
অপচয় কম হয়। তাছাড়া পাকিস্তানে স্থান বিশেষে পারস্যের চাকার মাধ্যমেও জলসেচ করা হয়। এরপরে দেখো পরের পয়েন্ট আছে কৃষিকাজ। জলসেচ ব্যবস্থার অভাবনীয় উন্নতির জন্য পাকিস্তানের সিন্ধু উপত্যকায় ধান, গম, দীর্ঘ আঁশযুক্ত কার্পাস, ভুট্টা, ইক্ষু, তামাক, জোয়ার, বাজরা, তৈলবীজ এবং বালুচিস্তানের মালভূমি ও উত্তর পশ্চিম পার্বত্য অঞ্চলে বাদাম, আঙ্গুর, খেজুর, পিচ, আপেল এবং বেদানা, পেস্তা, তরমুজ, আখরোট প্রভৃতি ফলের চাষ করা হয়। তো এই হলো এই কোশ্চেনটির অ্যান্সার। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।